আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আপনারা কি জানেন তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি ভেঙে সাংসদ জোগাড় করার এত বড় রাজনৈতিক তৎপরতা কেন চলছে? বিজেপিকে খুব দ্রুত তিনটে গুরুত্বপূর্ণ বিল পাস করতে হবে: লিমিটেশন বিল, মহিলা সংরক্ষণ বিল, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল। কিন্তু এই তিনটে বিল বিজেপির জন্য এত গুরুত্বপূর্ণ কেন যে তৃণমূল ভেঙে ভেঙে সাংসদ জোগাড় করার প্রয়োজন পড়েছে? আর এই বিলগুলোর মধ্যে এমন কি রয়েছে যা বিজেপির কাছে এতটাই গুরুত্বপূর্ণ? আমার সঙ্গে কলকাতা হাইকোর্ট থেকে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট সুদীপ্ত অধিকারী এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক পঙ্কজ বিশ্বাস। পঙ্কজ, তাপস অর্জুন সজলের নাক কেটে দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আশ্রয় দিলেন না, তার নিরাপত্তাও বাড়িয়ে দিলেন এবং বললেন কেন্দ্রের মন্ত্রী করা হবে। তো এই ডিলিমিটেশন বিল এতটা জরুরি কেন? ডিলিমিটেশন বিল এই কারণেই জরুরি, কারণ বিজেপি এইবার ক্ষমতায় এসে গেছে। সেই ক্ষমতায় আসার জন্য যথেষ্ট বলবো বল প্রয়োগ করতে হয়েছে। বল প্রয়োগ ইন দ্য সেন্স খারাপ ভাবে আমি বলছি না, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই যে স্টলওয়ার্ড ফিগার, তাকে সরানোর জন্য যা যা করণীয় ছিল সাংবিধানিক ভাবে, কোনো খারাপ ভাবে নয়, তা বিজেপি করেছে। কিন্তু সেটা করতে গিয়েও বিজেপি ক্ষমতায় আসার পর বা আগেও বিজেপি জানতো যে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে অনেক কল কবজা করে রেখেছেন, যেটা অন্যান্য রাজ্যেও অন্যান্য রাজনৈতিক দলগুলো করে রেখেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, ডিলিমিটেশন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ যে ডিলিমিটেশন গুলো করেছিলেন, তার ফলে এমন ভাবে তিনি বিধানসভাগুলোকে বানিয়েছেন বা লোকসভাগুলোকে তৈরি করেছেন ক্ষেত্রটাকে, যে সেটা তৃণমূল কংগ্রেসকে ডিভিডেন্ড দেবে। কিভাবে? সব জায়গায় যে মুসলিম এরিয়া হিন্দু এরিয়ার মধ্যে মিক্স করে দেওয়া হয়েছে, বিষয়টা এরকম নয়। আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবে ডিলিমিটেশন করা হয়েছে। এবং অন্যান্য জায়গায়, যেমন আমি বিধাননগরের ক্ষেত্রে বলবো, বিধাননগর দখল করতে তৃণমূলকে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মার্জিন খুব কম হয়ে যাচ্ছিল। সেক্ষেত্রে বিধাননগর যে বিধানসভাটা রয়েছে সেখানে দত্তাবাদ, তারপরে বিধাননগর বস্তি, লেক টাউন, গোলাঘাটার ওই যে অংশটা, যেটা বিধাননগর শহরের অংশ নয়, ওগুলোকে অ্যাড করে দেওয়া হয়েছিল পরবর্তীকালে ডিলিমিটেশন করে, অন্য বিধানসভা থেকে কেটে, পরেশ পালের এলাকা থেকে কেটে করা হয়েছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে বিভিন্ন বিধানসভাগুলোকে এইভাবে ডিলিমিট করা হয়েছিল, বা লোকসভাগুলোর ক্ষেত্রেও বলবো এভাবে ডিলিমিট করা হয়েছিল যে যেগুলো তৃণমূলকে ডিভিডেন্ড দেবে। সমস্তটাই ভোট ব্যাংকের মাথায় রেখে করা হয়েছিল। এটা কোনোভাবে এইভাবে কোনো সরকার করতে পারে না যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। সেক্ষেত্রে ডিলিমিটেশন করার প্রয়োজন আছে, সংখ্যা বাড়ানোর বিষয় আছে, অন্যান্য রাজ্যগুলোর ডিলিমিটেশন গুলো করতে হবে, ঠিকঠাক ভাবে সমস্ত গুলোকে আসন বিন্যাস করতে হবে। এক্ষেত্রে বিজেপির 2/3 মেজরিটি দরকার। আমরা দেখেছি কিছুদিন আগেই মহিলা সংরক্ষণ বিল বিজেপি যেভাবে মুখ থুবড়ে পড়লো কার্যত ভোটের ঠিক আগে, যেটা ইস্যুও তৈরি হয়েছিল যে ভোটের ঠিক আগে বিজেপি মুখ থুবড়ে পড়েছে। তো সেখান থেকে বিজেপির শিক্ষা নিতে হয়েছে যে এখন আমরা 240টা বিজেপির ক্ষমতায় যদি আমরা বলি, তো বিজেপির 240টা আসন এরকম ভাবে তারা কোন রকমের সরকার টিকিয়ে রেখেছিল। তো আরো যদি সদস্য কিছু নিজেদের এনডিএ তে যদি যোগ করিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে 2/3 মেজরিটির কাছাকাছি বিজেপি অনেকটা চলে আসছে। এর জন্যই বিজেপির এই উদ্যোগটা আমরা দেখতে পাচ্ছি। এবং অমিত শাহকে এটাও মাথায় রাখতে হয়েছে যে সরাসরি বিজেপিতে যদি নেওয়া হয় তাহলে প্রবল বিরোধিতা দলের অন্দরে তৈরি হবে, জনমানুষ। আমরা সেই ইস্যুটাতে আসছি শুধু। তো এটা একটা পলিটিক্যাল এক্সপ্লেনেশন যেটা পঙ্কজ দিলেন। ডিলিমিটেশন বিলের লিগাল এক্সপ্লেনেশনটা কি? পুরোটাই যে পলিটিক্যাল মোটিভ দিয়ে করা হচ্ছে তাই কি, না এর মধ্যে একটা খুব গভীর, যেটা সাধারণ মানুষ বুঝতে পারছে না, কোনো গভীর এবং সুদূর মানে ভবিষ্যৎ দেখে বিজেপি এই ডিলিমিটেশনের পেছনে হাত ধুয়ে পড়েছে? দেখুন, এই যে ডিলিমিটেশন, এটা ইলেকশন কমিশনের বিষয় বা পার্লামেন্টের বিষয়, সেটা সেরকম ভাবে দেখলে হবে না। বিষয়টা দেখতে হবে যে কেন ডিলিমিটেশন করার হঠাৎ প্রয়োজন হলো, কেন লোকসভাতে এত সিট বাড়ানোর প্রয়োজন হচ্ছে। ডিলিমিটেশনে এটা দেখতে হবে যে কোন রাজ্যে কত সিট হবে, সেটা কিসের ভিত্তিতে ডিসাইড হচ্ছে। সেটা যদি পপুলেশনের ভিত্তিতে ডিসাইড হয় তখন দেখা যাবে। আর ডিলিমিটেশন হলে হিন্দি বলায়া যেসব রাজ্য, সেই রাজ্যে অনেক বেশি সংখ্যক আসন পাবে
মানে ইন কম্পারিজন টু ইস্টার্ন ইন্ডিয়া, ধরুন পশ্চিমবঙ্গ বা তামিলনাড়ু বা হুম, এই ধরনের রাজ্যে, তাতে কি হবে হুম, আমরা সবাই জানি বিজেপির স্ট্রং হোল্ড হলো হিন্দি বলয়া রাজ্যগুলো। হুম, সেইখান থেকে বিজেপি চাইছে যদি হিন্দি বলয়া রাজ্য থেকে হুম, বিজেপি সিট বাড়াতে পারে, যদি বিজেপির সিট হুম, সেখানে বেশি থাকে, তাহলে হুম, আলটিমেটলি কিন্তু লোকসভাতে বিজেপির মেজরিটি থাকবে, কোনো বিল পাস করতে বা ক্ষমতায় থাকতে বিজেপিকে এটা সুবিধা করবে। দেখুন এর হুম, আগেও কিন্তু আমরা অনেক ডিলিমিটেশন দেখেছি, কিন্তু হুম, এইখানে যদি ডিলিমিটেশন হয় পপুলেশনের নিরিখে, তাহলে কিন্তু হ্যাঁ, পরিষ্কার এটা পলিটিক্যাল মুভ। হিন্দি বলা যেসব রাজ্য আছে সেইগুলো যাতে করে ভারতবর্ষকে কন্ট্রোল করতে পারে, পশ্চিমবঙ্গ তামিলনাড়ু যেসব জায়গাতে বিজেপি কম্পারেটিভলি উইকার সেগুলো যেন ফ্যাক্টর না হয়। কংগ্রেসের মেন অবজেকশন কি ডিলিমিটেশন বিলটা নিয়ে? কেন হতে দিচ্ছে না? দেখুন প্রথমত এটা কংগ্রেসের কি মেন অবজেকশন, এটার থেকেও বড় ব্যাপার, দেখুন কংগ্রেসের কিন্তু কোনো মানে এমন কোনো সংখ্যক সাংসদ নেই লোকসভাতে। এই যে ডিলিমিটেশনটা কিন্তু না, আমি পলিটিক্যাল এক্সপ্লেনেশনের কথা বলছি না, আমি বলছি লিগাল অবস্টেকলটা কি, কংগ্রেস দেখুন কি বোঝাচ্ছে? দেখুন আপনি আপনি লিগালি বলতে পারবেন না যে ডিলিমিটেশন আমি করতে দেব না, কারণ আহ, ডিলিমিটেশন এর আগেও হয়েছে। আমরা হুম, দেখেছি এরকম পশ্চিমবঙ্গেই দেখেছি একটা লোকসভাকে ভেঙে দুটো লোকসভা করা হয়েছে, কারণ পপুলেশনের ভিত্তিতে, ঠিক আছে, কিন্তু কিন্তু যখন সেটা আর এবারের মধ্যে ফারাক কি? সেগুলো ফারাকটা আমি আহ, আপনাকে বলছি ডিফারেন্সটা কোথায়। এবার ডিমিলিটেশন হচ্ছে, ধরুন পশ্চিমবঙ্গে 42টা আসন, পশ্চিমবঙ্গের 42টা আসন থেকে সাপোজ যদি বেড়ে 50টা হয়, আমরা উত্তরপ্রদেশে দেখবো 80টা থেকে বেড়ে সেটা হতে পারে 100-150টা। তাতে লাভ হুম, কি হবে, হিন্দি বলে আবারও বলছি, এবং সব থেকে বেশি সিট কোথায় বাড়বে, রাজস্থান বলুন, উত্তরপ্রদেশ বলুন বা মধ্যপ্রদেশ বলুন, যেইখানে কম্পারেটিভলি বিজেপির স্ট্রং হোল্ড, হুম, কম্পারেটিভলি কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, এখন ধরুন পশ্চিমবঙ্গে বিজেপি আসলো, তামিলনাড়ু কেরালা এই সব জায়গায় কিন্তু বিজেপির অতটা পেনিট্রেশন নেই। তাই জন্য হুম, দেখবেন ডিলিমিটেশনে কিন্তু ওখানে খুব একটা সংখ্যক বাড়ছে না, বাড়ছে কোথায়, বিহারে বা ঝাড়খণ্ডে বা ইউপিতে বা রাজস্থানে বা এমপিতে। বিজেপির টার্গেট হচ্ছে এই ডিলিমিটেশনের মাধ্যমে যে লোক হিন্দি বলার মাধ্যম থেকে যেন লোকসভাটা কন্ট্রোল হয়, মানে যারা এই কটা রাজ্যে সিট পাবে তারাই যেন ভারতবর্ষ চালাতে পারে। এই হুম, মেন্টালিটি বা এই মেনস্ট্রিয়া নিয়ে বা এই ইন্টেনশন নিয়ে আজকে বিজেপি হুম। কিন্তু এগোচ্ছে এই ডিলিমিটেশন, তাই জন্যই কিন্তু পঙ্কজ, এই আপত্তিটা হচ্ছে। পঙ্কজ, আপনি কি এগ্রি করেন ওনার সাথে, সুদীপ্তার সাথে, কি না, আমি পুরোপুরি ডিলিমিটেশন আমি দাদা ডিলিমিটেশন পুরোপুরি হলে? এগ্রি করছি না। আমি হুম, কিছুটা আমি বিষয়টা বলি, ডিলিমিটেশন হুম, বিজেপি হঠাৎ করে আজকে বলছে, বিষয়টা হুম, এরকম নয়। দু হুম, হাজার চব্বিশের নির্বাচনের আগে থেকেই আমরা মনে করে যদি হুম, দেখি, যখন সেন্ট্রাল হুম। ভিস্টা প্রজেক্ট মানে এখন যে সংসদ ভবন হলো, যেটা যেটা যখন বানানো তৈরি হয়েছিল হচ্ছে তার আটশো আগে থেকে পঞ্চাশ হুম, যেটা বানানোই হয়েছিল 850 এমপির জন্য। একদম। তো তখন তো পশ্চিমবঙ্গে বিজেপি ছিল না। হুম, ডিলিমিটেশনের হিসেবে আজকে আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ডিলিমিটেশনের হিসেবে মোরলেস পশ্চিমবঙ্গ থেকে 54টা সিট হওয়ার কথা 42টা থেকে বেড়ে পশ্চিমবঙ্গেরও বাড়বে। তখন কিন্তু হুম, বিজেপি এখানে ক্ষমতায় ছিল না, যখন থেকে বিজেপি হুম, সমস্ত জায়গায় বাড়বে তুলনামূলক, হুম, যেখানে পপুলেশন তুলনামূলক কম বেড়েছে। দাদা যেটা বলছেন হুম, ওটাও পুরোপুরি ভুল নয়, যে হুম, যেমন সাউথ ইন্ডিয়ায় পপুলেশন ওইভাবে বাড়েনি যতটা বিহারে হুম, বেড়েছে, ইউপিতে বেড়েছে বা হুম, পশ্চিমবঙ্গে বেড়েছে। তো আমি হুম, যদি ইতিহাসের মানে সেই সময়কার কথা যদি বলি, তাহলে বিজেপি হুম, তো জানতো না যে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় আসবে, লড়াই করছিল হুম, অবশ্যই। কিন্তু দু হুম, হাজার একুশে 2024-এ তারা জানতো না সারা হুম, ভারতবর্ষেই সিট বাড়বে। হুম, এইটার ফলে এটাও যেমন দাদা বলেছেন, সুদীপ্ত দা, এটাও ঠিক যে হিন্দি বলয় একটু হয়তো বেশি বাড়বে। সাউথ ইন্ডিয়া হ্যাঁ, যেমন তামিলনাড়ু, ওনারা একটু শিক্ষিত পপুলেশন, ওনাদের ওখানে হয়তো ওইভাবে মানে বৃদ্ধি হয়নি, পপুলেশন গ্রোথ হয়নি। কিন্তু সাউথের সব রাজ্যে যে সিট কমে যাবে এইভাবে যেমনটা দেখানো হচ্ছে তেমনটা কিন্তু নয়। ওখানেও সিট কমছে না, সিট ওখানেও বাড়বে। তুলনামূলক হয়তো এদিক ওদিক হেরফের হতে পারে, সেটা সেন্সাস যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বিষয়টা ওইভাবে এইভাবে বলাটা উচিত নয় যে পুরোপুরি ভাবে বিজেপি মানে হিন্দি বলয়ে ইয়ে করবে এবং বিজেপি সারা জীবন হিন্দি বলয়ে থাকবে, এই মাথা দিয়েও তো কেউ দেয়নি।
মমতা একটা কেন জিনিস বিজেপি বলেছিলেন। হেরেছে, মধ্যপ্রদেশেও হেরেছে, হেরেছে জিতেছে, সব জায়গায় গুজরাটের মতন 25 বছর রাজত্ব বিজেপি করেছে, এমনটা হিন্দি বলয় বহু রাজ্য আছে যেখানে নেই। বিহারেই দেখুন এখন জোট সরকার, এখন অব্দি জোট সরকার চালাতে হচ্ছে। পুরোপুরি গ্রিপ আছে, বিষয়টা এরকম নয়, বা আজীবন থাকবে এরকম নয়। এটা সংস্কারমূলক একটা কাজ, যেটা করার দরকার ছিল আমি মনে করি, এবং দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। সংসদে সিট সময় সময় বেড়েছে, বিজেপি প্রথম বাড়াচ্ছে, বিষয়টা সেরকমও নয়, এর আগেও কংগ্রেসের সময় বেড়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো একটা যে এটা ওইভাবে দেখা উচিত না। একটা এখানে ধারণা আমি এখানে আমি একটা কথা একটু অ্যাড করতে চাই। দেখুন, ডিল ওনার সঙ্গে আমি মানে মানে দ্বিমত বলবো না, তবে একটা মানে অ্যাডিশন সাপ্লিমেন্ট করব, সেটা হলো যে দেখুন, ডিলিমিটেশনে আপত্তি নেই। আমাদের ভারতবর্ষের একটা যেটা মানে নির্দেশ ছিল সমস্ত ভারতবর্ষের উন্নয়নের জন্য, যে পপুলেশন কন্ট্রোল করতে হবে। এবার যে রাজ্যগুলো সেই আইন মেনে বা সেই নির্দেশিকা মেনে পপুলেশন কন্ট্রোল করতে সক্ষম হয়েছে, তারা ডিলিমিটেশনে কিন্তু তাদের কম সংখ্যক বাড়ছে। অন্যদিকে যেসব রাজ্য পপুলেশনে মানে কন্ট্রোল করতে ব্যর্থ, তারা প্রাইস পাচ্ছে, তাদের সিট বেশি হচ্ছে। এইটা হয়ে যাচ্ছে কন্ট্রাডিক্টরি। আর এখানে আরেকটা বিষয়, ডিলিমিটেশন হোক না, ডিলিমিটেশনে কারো আপত্তি নেই, কিন্তু যখন ডিলিমিটেশন হচ্ছে পপুলেশনের ভিত্তিতে, যার পপুলেশন বেশি, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিল যে পপুলেশন কন্ট্রোল করতে হবে, উল্টে আমি পপুলেশন যারা কন্ট্রোল করেনি তাদের আমরা মানে পুরস্কার করছি সিট ঠিক কথা। বাড়িয়ে এমপি, সেই জায়গাটাই আপত্তি। আর একটা খুব বড় প্রশ্ন যে বাংলার সীমানা পরিবর্তন হতে পারে। বাংলার সীমানা পরিবর্তনের গুজব বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় ভেসে গেছে আর কি। কিন্তু আমার যতদূর যোগাযোগ আছে, আমি যাদের সঙ্গে কথা বলতে পেরেছি কেন্দ্রীয় স্তরে বা রাজ্য স্তরেও বিজেপি নেতৃত্বের সঙ্গে, তারা এখন অব্দি বিষয়টাকে অ্যাডমিট করেননি, আমি এই শব্দটাই ব্যবহার করব, অ্যাডমিট করেননি, এবং তারাও মনে করছেন যে এটা পুরোপুরি সত্য নয়। হতে পারে, হতে পারে, আবার নাও হতে পারে। সরকারি তরফে তো এখনো কোনো বিজ্ঞপ্তি আসেনি। এবং যদি বাংলার সীমানা পরিবর্তন হয়, সেক্ষেত্রে কিভাবে হবে? আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে নর্থ বেঙ্গলকে আলাদা করার এরকম একটা পরিকল্পনা সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হয়েছিল সেরকম দেখেছি। বাংলাকে যদি সীমানা মানে নর্থ বেঙ্গল একটা আলাদা স্টেট হয়ে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে লাভটা কি? এক্ষেত্রে যদি আলাদা স্টেট হয়, নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল, বাংলার বিভাজন সবসময় একটা বাঙালির কাছে সেন্টিমেন্টাল ইস্যু, এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। সেক্ষেত্রে মানে আমরা বিজেপিকে তো আলাদা মুখ্যমন্ত্রী পাবো, নর্থ বেঙ্গলের জন্য আলাদা মুখ্যমন্ত্রী। এই কারণেই কি বিজেপির সব নেতারা বারবার নর্থ বেঙ্গল ছুটে যাচ্ছেন? তাই না? নর্থ বেঙ্গলের উন্নয়নটা একটা আলাদা বিষয়, নর্থ বেঙ্গলের ডেভেলপমেন্ট হয়নি দীর্ঘদিন, এটা যেমন ঠিক, বঞ্চিত ছিল, এটা যেমন ঠিক। বিজেপি যদি ক্ষমতায় না আসতো, গোটা পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে তাদের ভালো পেনিট্রেশন ছিল, সেই সময় এই স্পেকুলেশনটা একটা মানে ভাবা যেতে পারতো। এখন যখন গোটা বঙ্গই দখল হয়ে গেছে, গোটা রাজ্যটাই কন্ট্রোলে রয়েছে, এখন যদি কারণ সিকিউরিটি পারপাস হয়, যে ওখানে আমাদের সামনে বাংলাদেশ বর্ডার রয়েছে, একদিকে নেপাল রয়েছে, একদিকে চীন রয়েছে, ধারের উপর নিঃশ্বাস ফেলতে পারে ভুটান রয়েছে, তা এতগুলি রাষ্ট্র রয়েছে, তো এখন তো বিজেপি ক্ষমতায় রয়েছে। সেটা তো, এটা যদি হয় যে রাজ্যের সীমানা পরিবর্তন হবে, নর্থ বেঙ্গলকে আলাদা স্টেট করতে, তাহলে ডিলিমিটেশনের অনেক সুদূর প্রসারী প্রভাব পড়তে চলেছে। একদমই। দেখুন, আমি ওর সঙ্গে একটা দিকে একমত যে এখনো অবধি আমার মনে হয় না বিজেপির এই মুহূর্তে কোনো এরম প্ল্যান আছে যে তারা নর্থ বেঙ্গলকে আলাদা করে ভাগ করবে বলে। হয়তো যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসতো সেটা হয়তো হতে পারতো, কিন্তু এই মুহূর্তে আছে বলে আমার মনে হয় না। কিন্তু যদি এটা হয়, তাহলে আপনি একদমই সঠিক কথা বলছেন, ডিলিমিটেশনে কিন্তু অনেক মানে ইমপ্লিকেশনসটা অনেক 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 বেশি বেড়ে গেল, এর ইমপ্লিকেশনস ডিলিমিটেশনে। কারণ একটা জিনিস আমাকে ভাবাচ্ছে, যার উত্তর হয়তো আপনাদের কাছে থাকতে পারে, যে এত দল ভেঙে, দেখুন 2027 সেন্সাস হওয়ার কথা, ডিলিমিটেশন সেন্সাসের পরে হলে অনেক মসৃণ ভাবে হতো। কারণ সেই সেন্সাসের রেজাল্টের উপরে বেস করে যখন ডিলিমিটেশন হতো, তখন এই সব প্রশ্ন একদিকে চলে যেত, যে কোন রাজ্যে কত লোক, এখন কত। এখন ডিলিমিটেশন হচ্ছে পুরোনো সেন্সাসের বেসিসে, এবং হচ্ছে বিভিন্ন দল থেকে এমপি ভেঙে। সুতরাং কিছু একটা জরুরি ব্যবস্থা
মাথায় আছে যার জন্য এত তাড়াহুড়ো করে সেন্সাস না করে অন্য মেবি দল দু থেকে? হাজার উনত্রিশের ইলেকশন আজকের দিনে দাঁড়িয়ে হয়তো বিজেপি ভাবছে যে 2000 অ্যাজ অন ডেট যা পরিস্থিতি, যে সংখ্যক 542 2029-এ গিয়ে হয়তো বিজেপি ক্ষমতায় নাও থাকতে পারে, সেই জন্যই মেবি এই তাড়াহুড়োটা। কিন্তু আপনাকে আমি এইটা বলছি, তৃণমূল থেকে যে 20 জন এনেছে বা আপ থেকে এনেছে, তারপরেও কিন্তু বিজেপির কিন্তু 2/3 মেজরিটি আসছে না। বিজেপিকে যে এই যে মানে আমি বলবো 45টা এমপি শর্ট করবে। ধরে নিলাম যে ডিএমকে 22টা দিল, কারণ তারা ইন্ডিয়া জোটে নেই, তাও তাদের 23টা শর্ট করবে, যেটা দেখুন, ক্রস এই যে ভোটিং থেকে তাদের বিজেপির পেতে হবে। যেটা অরাজনৈতিক রাজনীতি, বিজেপির যেটা অরাজনৈতিক রাজনীতি, যেটা আমরা বলি মানে আইডিওলজির বাইরে গিয়ে আমি এই রাজনীতিটা করছি, এটা কিন্তু বিজেপি দেখুন চিরকাল ক্ষমতায় থাকবেন, এটা কিন্তু বুমেরাং হয়ে বিজেপির কাছে ফিরে যাবে। আজকে বিজেপি যেটা করছে যে কিছু স্বার্থে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অপোজিশনকে ভাঙিয়ে, যেটা আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল করেছে, কেন্দ্রে যদি আজকে বিজেপি সেই দিকেই এগোচ্ছে, যদি সেরম ভাবে এগোতে থাকে, তাহলে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে বিজেপির হাল যেটা তৃণমূলের হাল যেটা হয়েছে, কেন্দ্রে বিজেপিরও সেই হালই হতে পারে। পঙ্কজ, প্লিজ আমাকে এটা বোঝান যে এত তাড়াহুড়ো কেন? আহ, তাড়াহুড়ো আমি সহমত সুদীপ্ত দার সঙ্গে যে কোথাও না কোথাও 2029-এর একটা অঙ্ক নিশ্চয়ই মাথায় কাজ করবে। না, কারণ কিভাবে লাভবান হবে, কিভাবে লাভবান হবে? এই সহজ লাভ জিনিসটা সহজভাবে বোঝান যে কিভাবে লাভবান। সহজভাবে বলছি যে 2024-এ যেটা হয়েছিল সেটা হচ্ছে ইউপি থেকে একটা গন্ডগোল হয়েছিল, সেটা আমরা সকলেই জানি। তো কোনো রাজ্যের উপরে যাতে এখন কেন্দ্রে ক্ষমতায় আসতে গেলে ইউপির উপরে ইউপি একটা বিরাট ফ্যাক্টর থাকে, ইউপি একটা গেটওয়ে হিসেবে কাজ করে। আমার মনে হয় কোথাও না কোথাও কোনো একটা রাজ্যের উপরে নির্ভরশীলতা যাতে না থাকে, তার জন্য ডেলিমিটেশন হয়তো বিজেপি এইভাবেই করতে চাইবে যাতে কোনো একটা রাজ্যে খুব বেশি প্রভাব না পড়ে। এটা আমার মানে প্রাথমিকভাবে তারা ভয় পাচ্ছে যে ইউপি যদি আহ, আহ, ভালো রেজাল্ট না দেয়, সমাজবাদী পার্টি যদি ভালো রেজাল্ট করে, সেখান থেকে অতগুলো সিট না আসে, তাহলে অন্য জায়গা থেকে যাতে ডিলিমিটেশনের থ্রু সিট বেড়ে যায়, এটাই বলছি। না 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 না, ইউপির 2024-এ যেটা হয়েছিল সেটা থেকে শিক্ষা নিতে চাইছে এবার। কেন বলছি এই কথাটা, সেবার অনেক দলের ভিতরে অন্তর্ঘাতের কথা কিন্তু উঠে এসেছিল। তো ফলে কোনো একটা রাজ্য ওইটা থেকে বিজেপি শিক্ষা নিতে চাইছে। হুম। এটা নয় যে সমাজবাদী ওখানে আবার কাম ব্যাক করছে বা আবার যেটা দলের মধ্যে অন্তর্ঘাত হয়েছিল সেটাও আবার হবে, সেরকম বিষয়টা নয়। ওখান থেকে মানুষ একটা জিনিস থেকে শিক্ষা নেয়, যেমন 2021 থেকে বিজেপি শিক্ষা নিয়েছিল যে ভোট কিভাবে করাতে হয়, ভোট মেশিনারি, ভোট মেকানিজম, সেটাও বিজেপি শিক্ষা নিয়েছে এবার। সেরকম এক একটা জিনিস থেকে তো, এক একটা ঘটনা থেকে তো মানুষ শিক্ষা নেয়, রাজনৈতিক দলগুলো শিক্ষা নেয়। তো আমার মনে হয় ডিলিমিটেশনে অবশ্যই, যেটা সুদীপ্ত দা বললেন, 2029-এর একটা অঙ্ক অবশ্যই মাথায় কাজ করবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি একটা খুব সুন্দর জায়গায় রয়েছে। 2024-এ কার্যত ভরাডুবির কাছে বিজেপি পৌঁছে গেছিল, কোনোভাবে মান সম্মান বেঁচে গেছে আর কি। তারপরে 5 রাজ্যের নির্বাচন হলো, সেখানে বিজেপি জিতলো, পশ্চিমবঙ্গ ওকে, দখল করতে সক্ষম পঙ্কজ, হয়েছে। আমাদের কাছে সময় খুব তাড়াতাড়ি ছোট্ট করে এটা একটু বুঝিয়ে দিন যে বাংলার কোন জেলার কোন আসনের ওপরে কি ধরনের প্রভাব পড়তে পারে যদি যদি ডিলিমিটেশন ইমপ্লিমেন্টেড হয়। যেমন ধরুন মেদিনীপুর একটি বড় জেলা, সেখানে কি আসন সংখ্যা বাড়বে? কলকাতার কোনো আসন ভেঙে ছোট করে দেওয়া হতে পারে, খুব ছোট্ট করে, কারণ আমার আরো 3-4টে প্রশ্ন আছে, সময় কম। হুম। না, সেটা তো অবশ্যই পপুলেশনের ডেটাটা আমার এই মুহূর্তে হাতে নেই। যেখানে পপুলেশন বেশি হবে যে সমস্ত, সেইগুলোকে ভেঙে এদিক ওদিক করে আলটিমেটলি আসন বাড়বে, এটাই হচ্ছে মানে মোট কথা যেটা বিজেপি বোঝাতে চাইছে। কিন্তু যেটা বলছে না, কিন্তু যেটা হবে, এটা আপনি মিলিয়ে নেবেন, সেটা হচ্ছে বহু মুসলিম ডমিনেন্ট, যেখানে দেখা যাচ্ছে বিজেপি নয়, মুসলিমরা যেখানে দেখা যাচ্ছে যে 60% 70% আছে, এমনও হতে পারে সেইগুলোকে ভেঙে অনেক হিন্দু বেল্টের সঙ্গে জুড়ে দেওয়া হলো। এমন ভাবে হলো যে মুসলিম ডমিনেন্স যেটা অনেক জায়গায় কাজ করে, সেটাকে মূল কমিয়ে দেওয়া হলো। উদ্দেশ্যটা তাহলে তাই, মূল উদ্দেশ্য যে মুসলিমদের মনোপলি সিট গুলো ভেঙে দেওয়া, এটাই আপনি বলছেন কোনোভাবে। এটা এবং হবে। সেটা সারা ভারতবর্ষে হবে, মানে বিহারেও হবে এবং ইউপিতেও হবে, হায়দ্রাবাদে হবে, যেখানে অনেক মুসলিম পপুলেশন আছে। অবশ্যই সেটা তো বিজেপির, এইবার মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, এটা তাদের পলিটিক্যাল কম্পালশন।
সারা পশ্চিমবঙ্গে কেন, আপনি বিহারেও দেখুন কিষানগঞ্জ, যেহেতু আমি ওই জায়গাটাকে খুব ভালো করে চিনি সেই কারণে ওর উদাহরণটা দিলাম, ওটা একটা মুসলিম এরিয়া, ওখানে বিজেপি জিততে পারেনি, মিম হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে জিতে গেছে। তো বিজেপির এটা পলিটিক্যাল কম্পালশন, এটা তাকে করতেই হবে। সুদীপ্তা, এটা কি এতটা সহজ? মানে বিজেপির হাতের মোয়া কি এটা, যে আমি এটা ভেঙে দিলাম, ওটা জুড়ে দিলাম, এটা আমার মতো করে করে নিলাম? দেখুন এতটা ডিলিমিটেশনের তো একটা সহজ কমিশন, হতো। হ্যাঁ ডিলিমিটেশন একটা কমিশন বসবে, তার একটা চেয়ারপারসন থাকবে, যেখানে তার মেম্বার্স থাকবে, যেখানে অপোজিশন পার্টিস রাও থাকবে। এটা কিভাবে হবে? যতটা সহজ ভাবে পঙ্কজ দেখুন বলছে। সহজ তখনই হতো, এটা কেকওয়াক বলা যেত যদি দেখা যেত যে 2/3 মেজরিটি আজকে বিজেপির কাছে আছে। যেহেতু 2/3 মেজরিটি নেই বিজেপির কাছে, এটা কেকওয়াক হবে না। দেখুন আজকে ও, পঙ্কজ যেটা বললো বা আমরা যেটা বলছি বা সবাই যেটা বুঝছে সেটা কিন্তু বিজেপিও জানে, সবাই জানে। তাই এই যে টার্গেট, এটা কংগ্রেসও জানে যে বিজেপি কেন এটা করছে, বা সবাই জানে, বিজেপি নিজেও জানে। তাই তাদের কাছে যেটা কেক, তাই জন্যই কিন্তু আজকে তারা এরম তৃণমূলকে এত, ওদের নিজস্ব দলের অবজেকশন সত্ত্বেও এই পশ্চিমবঙ্গে আমার বিশ্বাস সবাই, কেউ চায় না সুদীপ বন্দ্যোপাধ্যায়রা গিয়ে আজকে ওখানে। পঙ্কজও চান না, আমি যতটুকু পঙ্কজকে চিনি। ঠিক আছে, ইনফ্যাক্ট যদি সেরকম হয়, আজকের দিনে যদি একটা ভোট হয় না, পশ্চিমবঙ্গের মানুষ 100 জনের ভোট নিলে 100 জনই বলবে একটা তৃণমূলে যেন বিজেপিতে না যায়। কিন্তু বিজেপির কম্পালশনটা এখানেই, কারণ 2029টা বিজেপির মাথায় আছে, এবং 2027 সালে বা 28 সালে মনে হয় ইউপির ইলেকশন। ইউপিতে কিন্তু বিজেপির অবস্থা ভালো নেই এবং গুজরাটেও ভালো নেই। তাদের কিন্তু এই চিন্তাধারাটার জন্যই কিন্তু আজকে ডিলিমিটেশনটা এত আর্জেন্ট বেসিসে প্রয়োজন হয়ে পড়েছে। ডিলিমিটেশন বিলে পরে সাংসদদের সংখ্যা বেড়ে 850 হবে, ঠিক বলছি কি? হ্যাঁ, আচ্ছা, তো সেই অনুপাতে কতগুলো নতুন মন্ত্রী নিয়োগ হবে? মানে এখন যা রেশিও এমপি ফিজিক্যাল টু মিনিস্টার্স, সেটা তো বেড়ে যাবে, নাম্বার অফ মিনিস্টার্সও বাড়বে, এবং মন্ত্রীদের খরচা বাড়বে, তাদের পেনশন বাড়বে, এমপিদের পেনশন বাড়বে। পেনশন এই কারণে বলছি কারণ সেটা লাইফ লং। সুতরাং সরকারের খরচা কতটা বাড়বে? ভারতের অর্থনৈতিক উন্নয়নও হয়েছে, এখন ট্যাক্স কালেকশনও আগে থেকে বেড়েছে, ফলে খরচটা ওটা মানে খুব বড় বিষয় হবে ফ্যাক্টর বলে নয়। আমার মনে হয় না, অন্তত ভারতের মতন একটা অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রের কাছে। ওকে, একটা খুব অদ্ভুত ব্যাপার যে ডিলিমিটেশন বিলের সঙ্গে মহিলা সংরক্ষণ বিলকে কেন জোড়া হচ্ছে? মানে আগে মহিলা সংরক্ষণ বিল আনা হচ্ছে এবং পরে ডিলিমিটেশন। সেই বিলটা ফেল হয়ে গেছিল গতবারে, যার জন্য ডিলিমিটেশন বিল আনা হয়নি। এটা কেন? দেখুন এইটা হলো, আপনি দেখবেন এপ্রিল মাসে যখন এইটা লোকসভাতে পাশ করলো না, তখন কিন্তু এটা প্রচার হলো না যে ডিলিমিটেশনটা ফেল করলো। প্রচার কি হলো, যে অপোজিশনরা মহিলা সংরক্ষণ বিল পাশ করতে দিল না। তাহলে আজকে টার্গেটটা হবে এইটা, যে আমরা মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে চাইছি, যাতে করে একটা মানে ফার্স ক্রিয়েট করা যায় যে এই সব হচ্ছে মহিলা সংরক্ষণ বিলের স্বার্থে। আর যদি আবারও ফেল করে, যাতে এই প্রচারটা হয় যে ডিলিমিটেশন না, মহিলা সংরক্ষণ বিল পাশ করতে দিল না অপোজিশনরা। তাই জন্যই দুটো বিল একসঙ্গে ফ্লোরে করা হচ্ছে। পঙ্কজ, মনসুন সেশনে কি ইন্ট্রোডিউস করতে পারবে ডিলিমিটেশন বিল? আমার মনে হয় না ডিলিমিটেশন বিলটা এত সহজ হবে, কারণ এর আগেও আমরা শুনেছি মানে ডিলিমিটেশন বিলটা যেটা মনসুন সেশনে আনা হবে, খুব গুরুত্বপূর্ণ মন্ত্রীরা কেউ এখনো সেই বিষয়ে মনসুন বলেনি ওটা। মনসুন সেশন মানে আগামী মাসে, হ্যাঁ ঠিক হ্যাঁ বলছি? হ্যাঁ। হ্যাঁ। তো ডিলিমিটেশন বিলটাকে যদি আনতে হয় তাহলে সেক্ষেত্রে তার প্রাথমিক যে কাজগুলো রয়েছে সেটা কি সরকার এখনো করতে পেরেছে, এটা একটা বড় প্রশ্ন। যদি হুম। আনেও সেক্ষেত্রে এই যে এটা একটা বিরাট কর্মযজ্ঞ কিভাবে হবে সেটা তো সরকারকে জানাতে হবে, সেটা এখনো আমরা ধোঁয়াশায় রয়েছে, যা আর আমরা যদি মনসুন খবরেই দেখতে সেশনে পাচ্ছি না সবটাই আসে, স্পেকুলেশন। মনসুন সেশনে না আসে, তাহলে উইন্টার সেশনে আসবে, তাই কি? মানে হ্যাঁ নভেম্বর অবশ্যই, ডিসেম্বর। কারণ অনেকগুলো ততদিন সরকারের তরফে বলা হুম, হচ্ছে যে ততদিন বিলগুলো আনা হবে। টিএমসির এই এমপিরা, এরা তো ওলট পালট, কেউ জানে না এদের কি ভবিষ্যৎ, কেউ জানে না এরা আবার টিএমসি তে ফেরত যাবে কিনা, কেউ জানে না এদের খারিজ হবে কিনা কোর্টে গিয়ে। তো ততদিন কি বিজেপি রিস্ক নেবে? এত কষ্ট করে এদেরকে টেনে এনেছে।
মানে যদি উইন্টার সেশনের কথা হয় তাহলে ডিসেম্বর মাসের কথা। বিজেপি তো চাইবে এক্ষুনি ফটাফট বিলটা ক্লিয়ার হয়ে যাবে। দাদা, তৃণমূল কংগ্রেসকে যতটা আপনি আমি চিনি, তৃণমূল কংগ্রেস হচ্ছে সুবিধাবাদী ব্যক্তিদের একটি প্ল্যাটফর্ম মাত্র। সুবিধা যেদিকে থাকবে তারা সেদিকে থাকবেন। এখন হুম, কালীঘাট তৃণমূল কংগ্রেসে, তৃণমূলের তো এখন 3টে সেকশন, একটা কালীঘাট তৃণমূল কংগ্রেস, একটা পশ্চিমবঙ্গ বিধানসভা তৃণমূল কংগ্রেস, আর একটা হচ্ছে এনসিপিআই। তো হুম, পশ্চিমবঙ্গে এদের আর কোনো বেনিফিট তো বাকি নেই। হুম। তৃণমূল কংগ্রেস মানে কালীঘাট তৃণমূল কংগ্রেস তো ক্ষমতা থেকে চ্যুত না, হয়ে গেছে। না, আমার প্রশ্নটা হচ্ছে খুব স্পেসিফিক। বলছো যে এখন মনসুন সেশনে আগামী মাসে বিল আসতে পারে না, আসতে পারে উইন্টার সেশনের ডিসেম্বরে। ডিসেম্বর অবধি অনেক কিছু এই 20 জনের ওলট পালট হয়ে যেতে পারে। তৃণমূলী যারা 20 জন ছেড়ে এসছে তৃণমূল থেকে, রাইট? এবং এরা মন্ত্রিত্ব চাইছে। মন্ত্রিত্ব কি তারা এখন পাবে নাকি ডিলিমিটেশন হলে যখন বাড়বে তখন পাবে? মানে ব্যাপারটা কি, এদের অ্যারেঞ্জমেন্টটা কি? না, মন্ত্রিত্ব তো এরা চাইবেনি। যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, কিছু মধু তো তারা চাইবেনি, এটা স্বাভাবিক আছে। কিন্তু বিজেপি কি দেবে? যদি না দেয় তাহলে তাদের কাছে বিকল্প কি থাকছে? তাদের কাছে খুব বেশি বিকল্প নেই বিদ্রোহ করার, কারণ তারা ইডি সিবিআই এর ভয় তাহলে সেক্ষেত্রে তারা করবে, যেটুকুন ছাড় আছে। পচা ডিম পচা টমেটো তো খেতে হচ্ছে না এদের, তাই না? হুম, ফলে এরা বেশি বেগরবাই করতে পারবেন না। আর এরা যেহেতু 2/3 বেশি ভেঙে চলে, এদের সদস্যতা যাওয়ার কোনো বিষয় নেই। কারণ হুম, লোকসভার অধ্যক্ষ যদি অন্য কোনো দলের হতেন বিজেপি ব্যতীত, তাহলে সেক্ষেত্রে এই সম্ভাবনাটা থাকতো, ভয়ের কারণ ছিল। সেগুলো নেই। হ্যাঁ, এবার কিভাবে কবে এরা বিজেপির সাথে কি অ্যাকোমোডেট করবেন, আমার মনে হয় না এরা বিজেপির খুব বেশি ছেড়ে যেতে পারবেন এখন বিজেপির সঙ্গটা। কারণ অনেক ভয়টা এদের কাজ করবে, সবটা আমি বললাম। ফলে মনসুন সেশনে না আসুক, উইন্টার সেশনেও যদি আসুক, এদের একটা পলিটিক্যাল কম্পালশন তো সেই জায়গায় থেকেই যাবে বিজেপিকে সেটা তো সাপোর্ট করা। খারিজ হতে পারে। খারিজ হতে পারে কোর্টে গেলে। কোর্টে অবশ্যই যাবে, যাবেন মমতা। মমতা কোর্টে গেলে কি খারিজ হতে পারে? কোনো চান্স আছে নাকি এরা এনসিপিআই তেই থাকবে আগামী আড়াই দেখুন, মাস? 2/3 মেজরিটি নিয়ে গেছে, তাই সদস্য পদ যেহেতু তাদের এখনো অব্দি খারিজ করার আগেই তারা 2/3 মেজরিটি নিয়ে চলে গেছে, আমার মনে হয় না তাদের সদস্য পদ খারিজ হওয়ার আইনি কোনো জায়গা আছে বলে। হ্যাঁ, কিন্তু তারা যে গেছে তার আগেই আম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিফ হুইপ বানিয়ে দেওয়া হয়েছিল, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে যাবে। কিন্তু শুনুন, কোর্টে পার্টি, কোর্টে ডিসাইড হবে। আইনটা বলছি, চিফ হুইপ বানিয়ে যেতে পারে, কিন্তু একটা পার্টির যতজন এমপি থাকবে তার 2/3 ওপরে বেরিয়ে যদি যায় তাহলে বলা যায় না এটা ডিফেকশন, তাহলে অ্যান্টি ডিফেকশনের মধ্যে এটা পড়ে না। ওকে, ঠিক আছে, তাই আমার মনে হয় না কোনো আইনি সমস্যা হবে। ওকে। অনেক ধন্যবাদ পঙ্কজ ও সুদীপ্তা।